ঈদের জামাতে আপনি দেখেছিলেন ঢাকা যে জাতীয় ঈদগাহ মাঠে প্রধান উপদেষ্টাকে মানুষ হ্যান্ডশেক করার সময় অনেকে এরকম দেখাচ্ছিল 5 বছর 5 বছর, আমি জানি না কেন এভাবে দেখাচ্ছিল। আপনি এবার কিছুদিন আগে ফেসবুকে লিখেছিলেন ইউনূসই আমার আস্থা, আমরা দেখেছিলাম। আবার আমরা দেখেছি ঈদের মধ্যে মানে হঠাৎ করে কেন জানি 15 রোজার পরে একটা ভাইব শুরু হলো ইউনূসের প্রতি। এগুলো কি মানে এগুলো কৃত্রিমভাবে করানো না আসলেই? আমার মনে হয় কৃত্রিমভাবে না। দেখুন, বাংলাদেশের মানুষ কিন্তু অনেক রাজনীতি সচেতন, তারা আপনার রাজনীতির ভেতরটাও দেখতে পারে। প্রফেসর ইউনূস যখন দায়িত্ব নেন এবং তার ক্যাবিনেট শক্তিশালী হয়নি, অবসরপ্রাপ্তদের নিয়ে করা হয়েছে, তারা অথর্ব, অসার, তারা প্রেমিক সরকার, এগুলো আমিই বলেছি। এনজিও সরকার, এগুলো যা যা বলতে পারে। দেখুন, এখন তো মত প্রকাশের তো দুর্বার স্বাধীনতা আছে। কাজেই আমি যখন বলেছি, আমি বলেছি ভরসা, ইউনূসে আমার ভরসা, আস্থা বলিনি। আস্থা আগের জন তার দলের লোকদের নিয়ে বলতো, তো ওই জন্য কিছু শব্দ থেকে তো আমরা এখন চরমভাবে বঞ্চিত। চেতনা, আস্থা, এগুলা থেকে আমরা কেয়ারফুলি দূরে থাকি, কারণ অতীতের প্রোপাগান্ডায় এগুলো নষ্ট করে ফেলা হয়েছে। ভাষা কিন্তু দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়, কুশাসনে ভাষা ক্ষতিগ্রস্ত হয়। হ্যাঁ, এখন ওই ধরেন একসময় গত 7 মাসে আমি অনেকভাবে সরকারকে প্রশংসা করেছি, সমালোচনা করেছি, তিরস্কারও করেছি, আমাদের এবং এখানেও করেছি। আমরা দেখতে পেয়েছি যে সরকারটিতে সমন্বিত কোনো ব্যাপার আমরা ঘটতে দেখিনি। সরকারের ভেতরেও 2-3টি গ্রুপের অস্তিত্ব আমরা টের পেয়েছি, এবং কেউ কেউ উপদেষ্টারা তাদের ব্যক্তিগত আলাপে এটি বলেওছেন। আর আমরা যেভাবে এককাট্টা হয়ে সরকারটিকে পলাতকদের ব্যাপারে আচরণ করতে দেখতে চেয়েছিলাম, সেটি আমরা করতে দেখিনি। হয়তো সরকারটি অনেকটা ভদ্র মানুষের সরকার, সুশীল সরকার, এই কারণে হয়েছে। কিন্তু গত 1-1.5 মাসে আমরা প্রফেসর ইউনূসকে দেখতে পেয়েছি যে একজন বিশ্বের চিন্তক থেকে একজন সরকার প্রধান বা রাষ্ট্রনায়ক হয়ে ওঠার যে প্রবণতাগুলো, সেগুলো তার মধ্যে ফুটে উঠতে শুরু করেছে। সেখানে তার পরিষদবর্গ কিন্তু এখনও আগের মতোই পাস মার্ক পেতে খুব সংকটে আছে। কিন্তু উনি যেটা করেছেন, ধরেন আপনি যখন 7 সিস্টার নিয়ে কথা বলবেন, সেটি যদি চায়নাতে গিয়ে বলেন, তার যে ভূরাজনৈতিক গুরুত্ব এটি উনি বুঝতে পেরেছেন এবং সেটি করেছেন। নরেন্দ্র মোদী তার সাথে সাক্ষাৎ করতে চাচ্ছিলেন না, কিন্তু যেই মুহূর্তে আপনি 7 সিস্টার নিয়ে চায়নাতে আলাপ করেছেন, তখনই উনি সাক্ষাৎকারের সময় দিয়ে দিয়েছেন। এই যে কৌশলগত সিদ্ধান্তগুলো, এটি তাকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। উনি যখন আপনার বড় মাঠে খেলার কথা বলেন, উনি যখন এমনকি ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতিকে 3 মাসের জন্য ডেফার করতে বলেন, তখন আমরা টের পাই যে উনি আমাদের অভ্যন্তরীণ রাজনীতির যে চোরাগলি, সেগুলোর দিকে কম নজর দিয়ে উনি বিশ্বের বুকে বাংলাদেশকে একটা অন্য সুশাসনের জায়গায়, দক্ষিণ এশিয়ার নেতৃত্বের জায়গায়, আপনি দেখবেন যে উনি শুরু থেকেই সার্ক পুনরুজ্জীবনের কথা বলছেন, আসিয়ানের মেম্বার হতে চাচ্ছেন। আপনি দেখুন, রাজনীতির একটা বড় শক্তি কিন্তু অর্থনৈতিক দর্শন। আপনি কি করে এমপ্লয়মেন্ট দিবেন, কি করে বিনিয়োগ আনবেন, কি করে আপনি অর্থনীতির ইন্ডিকেটরগুলোকে ভালো করবেন, এই জায়গাগুলোকে আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক সরকারের চেয়ে ব্যক্তি ইউনূসকে আমরা দেখতে পাচ্ছি যে অনেক বেশি অন্য উচ্চতায় বাংলাদেশকে নিয়ে যাওয়ার একটি স্বপ্ন দেখছেন। দেখুন, আমরা রাজনৈতিক সরকারের পক্ষের, গণতান্ত্রিক শাসনের পক্ষে, কিন্তু তার দুর্বলতাগুলো কিন্তু আমরা বলতেই হবে। সেই দুর্বলতা হচ্ছে আপনি দলকে তুষ্ট করতে গিয়ে, দলীয় কর্মী এবং সোকল নেতৃত্বকে তুষ্ট করতে গিয়ে আপনি কিন্তু সুশাসনের পথে হাঁটতে পারেন না। সেটি আজকে যারা ক্ষমতায় যাওয়ার কথা ভাবছে এবং ভাবছে যে আওয়ামী লীগ খারাপ ছিল, তাদের ক্ষেত্রে আমরা অতীতে ঘটতে দেখেছি। আমার আশঙ্কা আগামীতেও ঘটতে দেখব। এখানে মানে যেমন অনেকেই একটু যারা মুরব্বী মানুষ, রাজনৈতিক সচেতন, তারা ডক্টর ইউনূসকে জিয়াউর রহমানের যে শুরুটা ছিল তার সঙ্গে তুলনা করে থাকেন ইতিবাচকভাবে। তাহলে এমন যখন তুলনা চলে আসে বা ডক্টর ইউনূসকে যখন এইসব কথাবার্তা আসে, যখন 5 বছরের ইঙ্গিত দেওয়া হয় ঈদগাহ মাঠে, তখন বিএনপির মতো একটি দল যারা এত বছর ধরে ভোটের অপেক্ষা করছে, জামাত, তাদের করণীয় কি? তাদের জন্য তো এটি নিশ্চয়ই মানে ভালো লাগার বিষয় হতে পারে না। দেখুন, আপনি ভালো লাগবে না তখনই যখন আপনি দলীয় সংকীর্ণ দৃষ্টিতে পৃথিবীকে দেখবেন। আপনি যদি অতীতের মতো করে নিজেকে তুলনা করেন, তখন ভালো লাগবে না। কিন্তু এই বিএনপি তো জাতীয় সরকারের কথা বলছে, সেখানে তো দলীয় সরকার নাই, মানে সবাই মিলেই সরকারটা। এই বিএনপি তো সংস্কারের কথা বলছে। এই বিএনপির মুখে আপনি অতীতে কখনো তো শোনেন নাই পার্লামেন্টের একজন প্রধানমন্ত্রী কবার থাকবেন, এই আলোচনাগুলো তো 3 বছর আগে বিএনপি নিজেই করেছে।
যদিও তখন রাজনৈতিক বাস্তবতা ভিন্ন ছিল। আমি প্রায়ই বলে থাকি জুলাই আগস্টের পরে বিএনপিকে আরও প্রকাশ্য, আরও প্রধানতম সংস্কারগুলো নিয়ে কথা বলতে হবে। দেখুন, ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি প্রায় 12-14 বছর আগের থেকে বলছিলাম, আমাদের দুর্ভাগ্য ছিল যে এরকম একজন মানুষকে আমাদের সরকার ব্যবহার করতে পারছিল না, যাকে বিশ্বের অন্যান্য দেশ করেছে, অন্যান্য কর্পোরেশনগুলো করার চেষ্টা করেছে, বা যেই থিঙ্ক ট্যাঙ্কগুলো ছিল তারা, বাংলাদেশ পারেনি। এখন যদি আপনি এই মানুষটির সার্ভিস পেতে চান, তাতে কি খুব দোষের কিছু আছে? আমরা যদি একজন যোগ্য মানুষকে বলতে চাই, এবং উনি যদি আমাদের আইনানুগ প্রক্রিয়ায়, আমাদের নির্বাচন প্রক্রিয়া অথবা দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে কোনো একটি জায়গায় আরও কিছুদিন আপনাকে সার্ভিস দিতে পারে, আমি কিন্তু বারবার ওনার কথা বলছি, দ্যাট ডাজন্ট মিন আমি অন্তর্বর্তী সরকারের এক্সটেনশনের কথা বলছি না। সেই ক্ষেত্রে কিন্তু আমার সমস্যা দেখি না। দেখুন, আমি একটা কথা বলি, কেন জিয়াউর রহমান অনন্য? জিয়াউর রহমান রাজনীতিতে মানুষ চিনতে পেরেছিলেন, যে কাকে রাজনীতিতে আনলে রাজনীতির গুণগত মান ভালো হবে। আমাদের কিন্তু আরও একবার আমরা ওই সংকটে পড়েছি, রাজনীতি কিন্তু প্রশ্নের মুখে, শুধু শেখ হাসিনা বা আওয়ামী লীগের কুশাসন প্রশ্নের মুখে তা কিন্তু রাজনীতি। এই যে আপনি যে বললেন যে 100টা গাড়ি নিয়ে বা 200টা গাড়ি নিয়ে কেউ যাচ্ছে, এটা তো পরিষ্কার, একজন করে থাকুক আর 3 জন করে থাকুক, এই কথা আমাদের বলতেই হবে। যারা করেছে তাদের খারাপ লাগবে, কিন্তু আমি যদি এই প্রবণতাই দেখি, তাহলে তো আমি ভাববো যে ওই গোষ্ঠীটিও জুলাই আগস্ট থেকে আসলে কিছু শেখেনি। দেখুন, কনভেনশনাল রাজনীতি কিন্তু মানুষ বিতরণ করেছে, মানুষ নো বলেছে, রেড কার্ড দেখিয়েছে। আমাদের কেউ কেউ কনভেনশনাল রাজনীতি করে ভোটের বাক্সে ভালো করে আবার ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছি। তাহলে কি দাঁড়ালো? তার মানে হচ্ছে ব্যক্তির পরিবর্তন চাচ্ছি, শেখ হাসিনার জায়গায় আমি আরেকজনকে চাচ্ছি, আওয়ামী লীগের জায়গায় আমার দলকে চাচ্ছি। বাংলাদেশের মানুষ কি জুলাই আগস্টে তাই চেয়েছে? না, একদমই চাইনি।